ভারত দেখি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ঠিক করার জন্য মরিয়া হয়ে উঠেছে। একটা সময় এমন ভাবছিল ভারত ছাড়া বাংলাদেশ বুঝি একদিনও টিকতে পারবে না। মুদিপন্থী মিডিয়া আর তাদের বুদ্ধিজীবী মহল দিনের পর দিন প্রচার করেছে বাংলাদেশ শেষ, অর্থনীতি ধসে পড়বে, দুর্ভিক্ষ হবে, ভারতের সাহায্য ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না। কিন্তু সময় বড় নিষ্ঠুর জিনিস। সময় এসে সেই প্রচারণার মুখে একটা চড় মেরে দেখিয়ে দিয়েছে বাংলাদেশ কারো দয়ার উপর বসে নেই। আজ বাংলাদেশ চীনের সঙ্গে কথা বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলছে, রাশিয়ার সঙ্গে সম্পর্ক ঠিক রাখছে, পাকিস্তানের সঙ্গে কথা বলছে, আর একই সঙ্গে ভারতের সঙ্গেও নিজের স্বার্থের জায়গা থেকে কথা বলছে। জুলাই মাসেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বৈঠক করেছেন। অর্থাৎ বাংলাদেশের পররাষ্ট্রনীতির দরজা এখন আর একটি দেশের জন্য খোলা নয়, আর এখানেই ভারতের পুরনো হিসাবটা গুবলেট হয়ে গেছে। কারণ দিল্লি হয়তো ভেবেছিল বাংলাদেশকে চাপ দিলেই বাংলাদেশ আবার দিল্লির দাসত্ব বরণ করবে, কিন্তু হয়েছে উল্টাটা। চাপ যত বেড়েছে, ঢাকার বিকল্পের সংখ্যাও তত বেড়েছে। চীন বিনিয়োগের কথা বলছে, তিস্তা মহাপ্রকল্পের কথা বলছে, অংশগ্রহণে আলোচনা চলছে, অবকাঠামো ও অর্থনৈতিক সহযোগিতার নতুন দরজা খুলেছে। অন্যদিকে পাকিস্তানের সঙ্গেও সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া এগিয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো বাংলাদেশ বুঝে গেছে কোনো একটি দেশের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে থাকলে সেই দেশ একদিন না একদিন সেই নির্ভরতাকে অস্ত্র বানাবে। তাই এবার হিসাবটা হচ্ছে অন্যভাবে। বন্ধুত্ব থাকবে কিন্তু মাথা নত করে নয়, বাণিজ্য হবে কিন্তু শর্ত একতরফা হবে না, সম্পর্ক থাকবে কিন্তু সার্বভৌমত্বের বিনিময়ে নয়। আর ভারতের সবচেয়ে বড় ধাক্কাটা সম্ভবত এখানেই। কারণ এতদিন বাংলাদেশের বাজার, রুগী, পর্যটক, ব্যবসায়ী সবকিছুকে তারা অনেকটাই নিশ্চিত বাজার হিসেবে দেখছে। কিন্তু ভিসা বন্ধ করে সেই বাজারে যখন নিজেরাই তালা লাগালো, তখন তার প্রভাব ভারতের ব্যবসায়ও গিয়ে পড়েছে। কলকাতার হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীর সংখ্যা ভয়াবহভাবে কমে যাওয়ার খবর প্রকাশিত হয়েছে। একটি প্রতিবেদনে দেখা যায়, একটি কলকাতার হাসপাতাল যেখানে প্রতিদিন প্রায় 150 বাংলাদেশি রোগী দেখত, সেখানে সংখ্যা নেমে এসেছিল মাত্র 10 থেকে 15 জন। শুধু হাসপাতাল কেন, বাংলাদেশি পর্যটক, শপিং, হোটেল, রেস্টুরেন্ট এসবকে কেন্দ্র করে কলকাতার যেসব ব্যবসা বছরের পর বছর গড়ে উঠেছিল, সেখানেও ধাক্কা লেগেছে। এমনকি কলকাতার তথাকথিত মিনি বাংলাদেশ ব্যবসায়িক এলাকাতেও বিপুল ক্ষতির কথা উঠে এসেছে। তখন বোঝা গেল বাংলাদেশ শুধু ভারতের উপর নির্ভরশীল নয়, ভারতেরও বাংলাদেশকে দরকার। এটাই আসল শিক্ষা। আর আলু পেঁয়াজের গল্পটাও কম মজার নয়। বাংলাদেশকে পণ্য না দিলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, এই মানসিকতা দিয়ে বাজার চালানো যায় না। কারণ বাজারের একটা নিজস্ব ভাষা আছে। আজ ভারত দিল না তো কাল অন্য জায়গা থেকে আসবে, আর দীর্ঘমেয়াদে নিজেদের উৎপাদন বাড়ানোর চাপ তৈরি হবে। তাই হয়েছে। যখন ভারত আমাদের পেঁয়াজ এবং আলুর রাস্তা বন্ধ করে দিল, তখন আমাদের কৃষকরা উৎপাদন বাড়িয়ে দিল এবং আমাদের নিজেদের পণ্যেই আমরা স্বয়ংসম্পূর্ণ। ভারত থেকে আর আলু পেঁয়াজ আমদানির প্রয়োজন পড়ল না। এতে করে ভারতের কৃষকরা আলু পেঁয়াজ বিক্রি করতে না পেরে রাস্তায় নেমে আন্দোলন করেছে। কৃষির এই গল্পটা একদম সরল নয়, কিন্তু মূল শিক্ষা পরিষ্কার, কোনো পণ্য দিয়ে বাংলাদেশকে জিম্মি করে রাখা যাবে না। এবার আসি ভারতের বর্তমান আচরণে। কেন হঠাৎ এত মিষ্টি কথা? কেন হঠাৎ সম্পর্ক ঠিক করার জন্য এত তাড়াহুড়া? কেন হঠাৎ বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্কের কথা বলা হচ্ছে? কারণ বাস্তবতা বদলে গেছে। বাংলাদেশ আর আগের জায়গায় নেই, আর ভারতও বুঝতে শুরু করেছে ঢাকাকে দূরে ঠেলে দিলে সেই জায়গাটা অন্য কেউ দখল করবে। চীন তো আছেই, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সক্রিয়, রাশিয়ার সঙ্গে জ্বালানি ও অর্থনৈতিক যোগাযোগ আছে, পাকিস্তানের সঙ্গেও নতুন করে যোগাযোগ তৈরি হয়েছে। অর্থাৎ দিল্লির সামনে এখন এমন একটি বাংলাদেশ যে এক দরজার সামনে দাঁড়িয়ে নেই, বাংলাদেশের সামনে এখন একাধিক দরজা। আর এই পার্থক্যটাই ভারতের কূটনীতির সব হিসাব পাল্টে দিয়েছে। তার উপর ভারতের নিজের চারপাশের ভূ রাজনীতিও খুব আরামদায়ক নয়। চীনের সঙ্গে সীমান্ত ও কৌশলগত প্রতিযোগিতা, পাকিস্তানের সঙ্গে সারা জীবন ভরের বৈরিতা, নেপাল সহ প্রতিবেশীদের সঙ্গে নানা টান পড়ে।
সব মিলিয়ে দক্ষিণ এশিয়ায় ভারতের জন্য প্রতিটি প্রতিবেশীকে দূরে ঠেলে দেওয়ার সুযোগ আগের মতো নেই। তার উপর যুক্তরাষ্ট্র চীন প্রতিযোগিতা, রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে পশ্চিমা চাপ, বাণিজ্য ও শুল্কের অনিশ্চয়তা, সব মিলিয়ে দিল্লিকেও এখন হিসেব করে হাঁটতে হচ্ছে। আর এই সময়টাতেই বাংলাদেশকে ব্রিক্স সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হলো। বাংলাদেশ ব্রিক্সের সদস্য নয়, তবু ভারতের আমন্ত্রণ এসেছে। ভারত 12-13 সেপ্টেম্বরের 18তম ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন। এখন কেউ বলতেই পারে এটা তো কূটনীতির স্বাভাবিক নিয়ম। হ্যাঁ, অবশ্যই, কিন্তু প্রশ্ন হলো এই আমন্ত্রণের সময়টা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ একই সময়ে ঢাকা দিল্লি সম্পর্কের বরফ গলানোর চেষ্টা চলছে। 10 আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করে সম্পর্ক পুনর্গঠনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরির কথা বলছেন। আর সবচেয়ে মজার ব্যাপারটা ঘটেছে এর পরেই। বাংলাদেশ যখন ভারতের ব্রিক্স আমন্ত্রণ নিয়ে খুব একটা আগ্রহ দেখাচ্ছে না, ঠিক তখনই দিল্লি থেকে ঢাকায় পাঠানো হলো এমন একজনকে যার সফর কোনো সাধারণ কূটনৈতিক সফর নয়। রয়ের প্রধান পরাগ জৈন নিজে ঢাকায় এসে বৈঠক করলেন বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে। ভাবুন একবার, একটা দেশের গোয়েন্দা সংস্থার প্রধান নিজে আরেকটা দেশে ছুটে আসছেন। কেন? কারণ পরিস্থিতি যে দিল্লির কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেটা এই সফরই বলে দেয়। একদিকে প্রধানমন্ত্রীকে ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণ, অন্যদিকে নতুন হাই কমিশনারকে সামনে আনা, তারপর আবার প্রধানের ঢাকা সফর। সবকিছু মিলিয়ে মনে হচ্ছে দিল্লি এখন কোনোভাবেই বাংলাদেশকে হাতছাড়া করতে চাইছে না। যে ভারত এতদিন বাংলাদেশকে চোখ রাঙিয়ে কথা বলেছে, সেই ভারতই এখন একের পর এক দরজা খুলছে, মিষ্টি ভাষায় কথা বলছে। কারণ তারা বুঝে গেছে বাংলাদেশকে চাপ দিয়ে রাখা তো দূরের কথা, বাংলাদেশ যদি চীন, পাকিস্তান, রাশিয়া আর আমেরিকার সঙ্গে নিজের মতো করে সম্পর্ক আরো গভীর করে, তাহলে দক্ষিণ এশিয়ায় ভারতের কৌশলগত হিসাবটাই বদলে যাবে। এখন তাই দিল্লির কাছে বাংলাদেশ আর শুধু ছোট্ট প্রতিবেশী নয়, বাংলাদেশ হয়ে গেছে এমন এক ভূ রাজনৈতিক জায়গা যাকে অবহেলা করার সুযোগ ভারতের নেই। অর্থাৎ একদিকে বাংলাদেশের নিজের স্বার্থে দিল্লির সঙ্গে কথা বলছে, অন্যদিকে দিল্লিও বুঝেছে যে ঢাকার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা ছাড়া তার নিজের স্বার্থ পুরোপুরি নিরাপদ নয়। আর এখানে একটা বিষয় খুব পরিষ্কার করে বুঝতে হবে, বাংলাদেশ ভারতের শত্রু হতে চায় না, কিন্তু বাংলাদেশ ভারতের অধীনস্থও হতে চায় না। এটাই পার্থক্য। বন্ধুত্ব চাইলে সমান মর্যাদায় আসতে হবে, সীমান্তে গুলি চলবে, অন্যদিকে বন্ধুত্বের কথা বলা হবে। এই দ্বিমুখী নীতি আর আগের মতো সহজে হজম করবে না বাংলাদেশ। বাংলাদেশের বাজার চাইবেন, বাংলাদেশের ভৌগোলিক সুবিধা চাইবেন, বাংলাদেশের ট্রানজিট চাইবেন, করিডোর চাইবেন, বাংলাদেশের মানুষের চিকিৎসা ও পর্যটনের টাকা চাইবেন, আবার রাজনৈতিকভাবে বাংলাদেশকে চাপ দিয়ে রাখবেন। এই মডেল বেশি দিন চলবে না। আর বাংলাদেশের মানুষও এখন বুঝে গেছে ভারত বিশাল দেশ হলেই বাংলাদেশকে ছোট হয়ে থাকতে হবে এমন কোনো নিয়ম নেই, পৃথিবীর সংবিধানেও নেই। বরং গত 2 বছর সবচেয়ে বড় যে শিক্ষা বাংলাদেশ পেয়েছে তা হলো বিকল্প তৈরি করতে হয়। এক দেশের উপর নির্ভরতা কমাতে হয়, দরকার হলে চীনের সঙ্গে কাজ করতে হবে, আমেরিকার সঙ্গে দরকার হলে আমেরিকার সঙ্গে কাজ করতে হবে, রাশিয়ার সঙ্গে প্রয়োজন হলে রাশিয়ার সঙ্গে কাজ করতে হবে। আর ভারতের সঙ্গেও সম্পর্ক থাকবে, কিন্তু সেটা হবে পারস্পরিক স্বার্থ আর সম্মানের ভিত্তিতে। এই জায়গাটাই হয়তো দিল্লির কাছে সবচেয়ে অস্বস্তিকর, কারণ এতদিন তারা হয়তো ভেবেছিল বাংলাদেশের সামনে ভারত ছাড়া আর কোনো রাস্তা নেই। এখন দেখা যাচ্ছে রাস্তা অনেকগুলো বেরিয়ে এসেছে, আর রাস্তা যত বাড়ে চাপ দেওয়ার ক্ষমতা তত কমে। তাই আজ যে ভারতকে একটু নরম হতে দেখা যাচ্ছে, যে ভারত আবার ভিসা খুলছে, যে ভারত সম্পর্ক ঠিক করার কথা বলছে, যে ভারত বাংলাদেশকে ব্রিক্সের মঞ্চে ডাকছে, এসবকে শুধু ভারতের দয়া হিসেবে দেখার কোনো কারণ নেই, বরং এটাকে দেখা উচিত বাংলাদেশের বদলে যাওয়া কূটনৈতিক বাস্তবতার ফল হিসেবে। একসময় যারা বলেছিল ভারত ছাড়া বাংলাদেশ চলবে না, তাদের জন্য আজকের বাস্তবতাই সবচেয়ে বড় জবাব। বাংলাদেশ চলছে, বাংলাদেশ কথা বলছে, বাংলাদেশ নিজের স্বার্থে দর কষাকষি করছে। আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশ এখন বুঝে গেছে বড় দেশ মানেই বড় ভাই নয়। আর বড় ভাই হওয়ার নামে যদি ছোট দেশকে সব সময় চোখ রাঙানো হয়, তাহলে একদিন সেই ছোট দেশই নিজের পায়ে দাঁড়িয়ে বলে, ভাই আপনার রাস্তা আপনার, আমাদের রাস্তা আমাদের। ভারতের জন্য এখন সেই বাস্তবতাই সবচেয়ে বড় শিক্ষা। আপনার কি মনে হয়? আপনার মতামত অবশ্যই জানাবেন।